আমরা শাহজাহান খানকে গালি দিতাম, কিন্তু শেখ হাসিনাকে ভয় কিছু বলতে পারতাম না। একটা গুম মানে কিন্তু 10 কোটি লোককে ঠান্ডা করে দেয়া। পাখির মতো মানুষকে গুলি করে করে মেরে ফেলা হয়েছে। যারা শিল্পী তারা কি করে চুপ থাকবে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। কেউ কথা বললে তাকে দেশ ছাড়া করেছেন। এমনকি আপনাদের অনুগত প্রধান বিচারপতিকেও আপনারা দেশ ছাড়া করতে দ্বিধা করেননি। এবং আমাদের মধ্যেও কেউ আওয়ামী লীগ সমর্থন করে, আমরা কেউ করি না, এটা আমাদের বন্ধু মহলে সবাই জানতো। আমি নিজে একজন ভাষা সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর কারণ হচ্ছে আমি কেন কলকাতায় উত্তম সুচিত্রা যে ভাষায় প্রেম করে, কেন আমার সিনেমায় বা আমার টেলিভিশনের কাজে সে ভাষায় প্রেম করছে না। আমরা একই সময় বড় হয়েছি এই শাহবাগে। আমরা জানতাম আমাদের কোন বড় ভাইরা প্রচ্ছন্নভাবে আওয়ামী লীগ সমর্থন করে, কোন বড় ভাইরা আওয়ামী লীগ সমর্থন করে না। এবং আমাদের মধ্যেও কেউ আওয়ামী লীগ সমর্থন করে, আমরা কেউ করি না, এটা আমাদের বন্ধু মহলে সবাই জানতো। এটা লুকোছাপার কোনো ব্যাপার ছিল না। এবং এইসব নিয়ে আমরা পাশাপাশি একটা দেশেই থাকতাম, একসাথে বড় হয়েছি। কিন্তু গত 15 বছরে হাসিনা পাশাপাশি বড় হওয়ার রাস্তাটা তো আর রাখেননি। আপনি বছরের পর বছর সিস্টেমেটিক্যালি মানুষ গুম করেছেন। কেউ কথা বললে তাকে দেশ ছাড়া করেছেন। এমনকি আপনাদের অনুগত প্রধান বিচারপতিকেও আপনারা দেশ ছাড়া করতে দ্বিধা করেননি। আপনার বিরোধী মত যে থাকুক, ইলিয়াস আলী হতে শুরু করে আমাদের বন্ধু সাজিদুর রহমান সুমন পর্যন্ত, যেই আপনার বিরুদ্ধে কথা বলেছে আপনি তাকে গুম করেছেন। একটা গুম মানে কিন্তু 10 কোটি লোককে ঠান্ডা করে দেওয়া। মানে ওই 10 কোটি আমরা গুমের আতঙ্কে আছি। এরকম একটা অবস্থার মধ্যে আমরা কাটিয়েছি 15টা বছর। এবং কাটানোর পরে একটা জুলাই এসছে। এর আগে যতবার বিএনপি আন্দোলন করেছে, আপনারা বিএনপির আন্দোলনে আপনাদের একটা জুজুর ভয় ছিল, যে জুজু আপনাদেরকে, এটাও একটা কালচারাল ডিসকোর্সের ব্যাপার, এটাতে আমি একটু পরে আসবো। এখন কালচারাল ডিসকোর্সের আগে 24 যখন আসলো, 1 জুলাইতে এখন পর্যন্ত জানা গেছে 1500-এর উপর মানুষ খুন করা হয়েছে। পাখির মতো মানুষকে গুলি করে করে মেরে ফেলা হয়েছে। এই ঘটনাগুলো যখন ঘটেছে, আমার বড় ভাইয়েরা যারা শিল্পী তারা কি করে চুপ থাকবে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আমি এই ঘটনা যখন ঘটে, আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম জানুয়ারি থেকেই। ওই সময় আমি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়াতে ছিলাম। 16 তারিখে আমি একটা ছবি, 16 বা 17 আমার এক্সাক্ট মনে নাই, একটা ছবি দেখে যে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে আর ছাত্রলীগের একটা ছেলে তাদের দুজনকে পেটাচ্ছে এবং মুখটা ছিল রক্তাক্ত। এবং এই ছবির কথা আপনাদের সবারই মনে থাকবে। এটা ওই সময় সারা বাংলাদেশের মানুষকে মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল এই ছবিটা দেখে। এবং এই ছবি দেখার পর আমি তিশাকে বলছিলাম, তিশা, আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম। এর আগে আমরা 2018 ইলেকশনের সময় প্রতিবাদ করেছি, মৃদু প্রতিবাদ, কারণ গুম হওয়ার ভয়ে আমরা সবাই থাকতাম। ফলে আমাদের প্রতিবাদও ছিল অদ্ভুত প্রতিবাদ। আমরা শাহজাহান খানকে গালি দিতাম, কিন্তু শেখ হাসিনাকে ভয় কিছু বলতে পারতাম না। আমরা এতটাই ভীরু ছিলাম, আমি নিজের কথা বলছি। এখন যখন ওই ছবিটা দেখলাম, তখন আমি তিশাকে বলেছি, তিশা, দিস ইজ দ্য মেক অর ব্রেক পয়েন্ট। Either we stand and say down with fascism, or we accept defeat, যে okay, it's over for us. And then আমি আমার জায়গা থেকে কথা বলেছি। আমি আশা করেছিলাম যে আমাদের বড় ভাই যারা আছেন ফিল্ম মেকাররা, তারা কথা বলবেন। দুর্ভাগ্যজনকভাবে এখানেও একটা জেনারেশনাল গ্যাপ দেখেন। তরুণেরা, এমনকি শর্ট ফিল্ম ফোরামের তরুণেরাও এবং বিভিন্ন ফিল্ম মেকার তরুণেরা, তারা কিন্তু রাস্তায় নেমেছেন। কিন্তু আমাদের বড় ভাইয়েরা তারা সময়টাকে পাঠ করতে পারেননি। তারা তখনও সেই ইন্ডিয়ান ন্যারেটিভের মধ্যেই ছিলেন, যেই কারণে তারা এই আন্দোলনের পক্ষে আসেননি। যেই কারণে তারা আন্দোলনের পক্ষে আসেননি, শত শত লোকের খুনের পরেও, সেই কারণেই কিন্তু তারা এখন বলছেন যে এই ফেস্টিভ্যাল কমিটি ঠিক নাই, এই উৎসব করতে দেওয়া যাবে না, মুক্তিযুদ্ধের চেতনা এখন দেশে নাই, এই সরকার নির্বাচিত না। আপনারা কোথায় ছিলেন যখন পরপর 3টে ইলেকশন হাসিনা ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছে? তখন কি আপনারা বলেছিলেন, আমাদের প্রিয় 3 বড় ভাই, যে হাসিনা তো বৈধ না? আপনারা তো সে কথা বলেননি। ফলে আমি মনে করি আমার কথাগুলো একটু হয়তো কঠোর শোনাচ্ছে বা কড়া শোনাচ্ছে, কিন্তু আসলে আমাদেরকে এই কথাটা বলতে হবে যে আমাদের বড় ভাইয়েরা তাদের জুলাইয়ের অপরাধের পরেও তাদের অপরাধ বুঝতে না পেরে এবারও এসে যে কাজটা করলেন, তার মাধ্যমে ওনারা পরিষ্কার করেছেন যে ইতিহাসের সঙ্গে ওনাদের কোনো যোগাযোগ নাই। ওনারা এই সময় বসবাস করছেন না এবং এই সময়টা ওনারা পাঠ করতে পারছেন না।